গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। যথারীতি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, ক্যাবে আছি। আজকে হচ্ছে শনিবার 23শে ডিসেম্বর, আর এখন বাজছে ঘড়িতে 11টা 10। আর কোথায় যাচ্ছি সেটা একটু বলে দিক। কোথায় যাচ্ছি সেটা তো নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি। ছোটবেলায় শীতকালগুলোর কথা মনে পড়ে? 25শে ডিসেম্বর, 1st জানুয়ারি, যখন কমলা লেবু হাতে। হ্যাঁ, মেনলি ওই দিনগুলো। হ্যাঁ, ওই দিন। তোমাদের ছোটবেলাগুলোর কথা মনে পড়ে? শীতকালের ছোটবেলা, যখন কমলা লেবু হাতে মা বাবার সাথে আমরা যেতাম চিড়িয়াখানা। হ্যাঁ, ঠিক ধরেছো, আজকে আমরা যাব দিল্লিতে চিড়িয়াখানা কেমন সেটা দেখতে। তোমাদের সাথেও পুরো জার্নিটা শেয়ার করবো। গাড়ি থেকে নেমেই ঠিক ডান দিকে হচ্ছে জুয়ের পার্কিং পয়েন্ট, আর একটু সোজা এগোলেই জুয়ের এন্ট্রি গেট পড়বে। আর দেখো, ছুটির দিন বলে অনেক স্কুল থেকে প্রচুর বাচ্চারা এসছে। সামনের শেডটার নিচেই হচ্ছে এন্ট্রি গেট, আর ডান দিকে হচ্ছে অনলাইন টিকিট নেবার ব্যবস্থা। আচ্ছা, এন্ট্রি টিকিট কিন্তু 80 টাকা। অনলাইন আপনাদের করতে হবে। অনলাইন যে পদ্ধতিতে করতে হবে সেই জিনিসটাই আমরা কিন্তু এর আগেই দিয়ে দিয়েছি আপনাদের। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আচ্ছা, জলের বোতলের ক্ষেত্রে সেটা হচ্ছে এইটুকুনি জলের বোতল হোক আর যাই হোক, এই 20 টাকা দিলে এরকম একটা স্টিকার ওরা মেরে দিচ্ছে। ওরা যেটা বলছে যে এক্সিট করার সময় এই বোতল আর স্টিকার দেখালে নাকি 20 টাকা ওরা দিয়ে দেবে, আর না হলে জল কিন্তু খেয়ে বা ভর্তি ফেলে যেতে হবে। ভেতরে নাকি জল খাওয়ার কোনো ড্রিঙ্কিং এর প্রসেস রয়েছে, আমি জানি না সেটা কি। সেখান থেকে জল খেতে হবে, আর যদি জলের বোতল নিয়ে যেতে চাও এরকম 20 টাকা দিয়ে এই স্টিকার মেরে তবে কিন্তু ওরা ভেতরে ঢুকতে দিচ্ছে। আচ্ছা, এই যে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, এটা কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। এটা শুরু হয় 1st নভেম্বর 1959-এ। একটা জিনিস কিন্তু আপনাদের বলে রাখি, এই যে ন্যাশনাল জুলজিক্যাল পার্ক, এটা কিন্তু দেশের বিভিন্ন যে চিড়িয়াখানা আসে সেই তুলনায় কিন্তু অনেকটাই আধুনিক। মানে আপনি যদি দেখেন যে প্রথম ভারতবর্ষে কিন্তু জু শুরু হয়েছিল চেন্নাই, সেটা কিন্তু হয়েছে 1855-এ। তারপর হয় ত্রিবান্দ্রমে 1857-এ। কিন্তু সেই তুলনায় আপনারা যদি দেখেন সময়টা কিন্তু অনেকটাই আধুনিক সময় এটা তৈরি হয়েছে। আচ্ছা, আরো একটা ব্যাপার যেটা আপনাদের বলে রাখি, এটা যে তৈরি হয় এটার পেছনে কিন্তু একটা কমিটির হাত ছিল। 1951 সালে প্রথম ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড অফ ইন্ডিয়া প্রথমবার তারা একটা ভাবে যে একটা কমিটি তৈরি করবে, যাতে কিনা এই ন্যাশনাল জুলজিক্যাল পার্ক বিভিন্ন যে দেশের যে বড় বড় শহরগুলিতে সেইগুলোতে জুলজিক্যাল পার্ক করার পরিকল্পনাটা করা হয়। তো এই যে কমিটিটি তৈরি হয় 1952 সালে। আর এই যে এই কমিটির মধ্যে কিন্তু একজন মেম্বার ছিলেন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। আচ্ছা, এইখানে যে কাউন্টারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাটারি অপারেটেড যে ভেহিকেল গুলো রয়েছে সেইগুলোর কাউন্টার। মানে যারা বয়স্ক মানুষরা আছে, বাচ্চারা আছে, যাদের পক্ষে হাঁটা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এইখান থেকে টিকিট পাওয়া যাবে সেই ভেহিকেলটার, এবং সেই গাড়িটা করেই কিন্তু পুরো জুটা তারা ঘুরিয়ে দেবে। ন্যাশনাল জুলজিক্যাল পার্কটি কিন্তু নির্মাণ করা হয়েছে 176 একর জমির ওপর। 9 সেপ্টেম্বর 1953 এই ডেটে কিন্তু যে বিশেষ উদ্যোগীয় কমিটি বৈঠক হয়,
আর সেই বৈঠকে ডিসাইড করা হয় সাইট প্ল্যানটা। এই সাইট প্ল্যানটা জুলজিক্যাল পার্কের, তোমরা কিন্তু খেয়াল রাখবে, অবস্থিত ঠিক হুমায়ুনস টম্ব আর পুরানা কিলার মাঝামাঝি এলাকায়। 1955-এ এই কমিটির দায়িত্বে আনা হয় এক সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফিসারকে। ওনার নাম ছিল শ্রী ND বাজকেতি। এই জুলজিক্যাল পার্কটা পরিকল্পনা করার জন্য কিন্তু দুই বিদেশি নাগরিকেরও হাত আছে। এক নম্বর হচ্ছে মেজর উইনম্যান, ইনি কিন্তু ছিলেন কলম্বোর জুলজিক্যাল পার্কের ডিরেক্টর। আর 2 নম্বর হচ্ছে কার্ল হেগেনব্যাক, ইনি ছিলেন জার্মানির ওয়েস্ট হ্যামবুর্গে অবস্থিত অ্যানিমাল পার্কের ওনার। তো এই দুজনের থেকে ডিটেল পরিকল্পনা নেওয়া হয়। আর 31 ডিসেম্বর 1956-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই প্ল্যানটি অ্যাপ্রুভ করে। 1 নভেম্বর 1959-এ যখন এই জুলজিক্যাল পার্কটার উদ্বোধন করা হয়, তখন এটাকে কিন্তু বলা হতো দিল্লি জু। 1982 সালে এটা ন্যাশনাল জুলজিক্যাল পার্কের তকমা পায়। বেবুনের দেখা কিন্তু মিললো না, খুঁজেই চলেছি আমরা তখন থেকে। হ্যাঁ, কি জানি তার জায়গাটা এতটাই উঁচুতে, সে যে চূড়ায় বসে বসে আছে কিনা ভগবান জানে। তাকে এতখানি জায়গা দেওয়া হয়েছে। সত্যি তাই, তারপরে মাথার উপরে নেই তো? না, মাথার উপরেও তো নেই। যাই হোক, দেখি কতক্ষণে দেখা মেলে। দেখো, দেখা যখন মিলল, সে যেভাবে বেরিয়ে রাজধানীর মতো ছুটলো, আমাদের তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। দিল্লির ঠান্ডায় যে শুধু আমরা কাবু হচ্ছি তা কিন্তু নয়, এরাও কাবু হচ্ছে। তাই দেখো, সবাই মিলে একসাথে এক জায়গায় কিন্তু গা গরম করছে। এই যে জলের ব্যবস্থার কথা তোমাদের বলছিলাম, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় জলের ব্যবস্থা আছে। আর তাছাড়া ওয়াশরুম তো রয়েছে। এখানে কিছু খাবারের দোকানও রয়েছে, কিন্তু সেগুলো বন্ধ, যদিও খাবার তো অ্যালাউ করছে না। তবে যদি ক্যান্টিন বা কিছু দেখতে পাই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্রজাতির ডিয়ারটা তোমরা দেখছো, এটাকে বলা হয় মণিপুর ডিয়ার। এদের কিন্তু শিংয়ের ধরনটা অদ্ভুত, লক্ষ্য করো, 4টে শিং কিন্তু এদের। ওই যে গন্ডার দেখতে পাওয়া গেছে, কিন্তু সে যদিও বহু দূরে মনের সুখে ঘাস খাচ্ছে, আমাদেরকে মোটেও পরোয়াও করছে না। তো দুটো আছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে একটা, ওই না বসে কি করছে আমি জানি না, অত দূর থেকে কানগুলো নড়ছে। হ্যাঁ, ওটা আরো বেশি বড় মনে হয়, কি জানি। এই দেখো, এটা হচ্ছে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এ যেন আমাদের জন্যই পোজ দিতে এসছে, দেখো। কিন্তু এর জীবনে না অফুরন্ত ল্যাদ। এই যে হিমালয়ান ব্ল্যাক বিয়ার নাকি বাঙালি ভাল্লুক, কিছুই বোঝা যাচ্ছে না। যা ভেবেছিলাম ঠিক তাই, এই দেখো পুরো উল্টে গেল। মানে শীতের দুপুরে ল্যাদ আর কাটে না। ওই দেখো, তো আবার ভাবতে বসেছে মনে হচ্ছে। জীবনে কত চিন্তা, তাই না?
চিন্তা শেষ। এইবার কিন্তু 100% রিল্যাক্স করার টাইম। ওফ, কোন দিকে যে উল্টাবে সে নিজেও বুঝতে পারছে না। ইনি কিন্তু আবার খুব হেলথ কনসিয়াস। খাওয়া দাওয়ার পরে আফটারনুন ওয়াক এনাকে করতেই হবে। তাই দেখো, একবার ছাদের এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে এ মাথা, এই করে গেল। ইনি আবার এমন ভাবে এগিয়ে এলেন, মনে হলো এনার অনেক দাবি আছে। না, সেটা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে উনি করলেন না। ভাবলাম ইনি হয়তো কিছু বলবেন। ও বাবা, না, এনাদের কারোরই কোনো কথা নেই আমাদের সাথে। ঝুলতে ঝুলতে ঘুমোনো দেখেছো? এই যে এনারা। ইনিও দেখি দিবানিদ্রায় মগ্ন। কিন্তু না, কিছুক্ষণ পর মনে হলো আমি বেঙ্গল টাইগার, আমাকে হেঁটে দেখাতে হবে। ওই জন্য হাঁটা শুরু করলেন উনি। এখানে আছে কিন্তু জাগুয়ার। একটা জিনিস কিন্তু লক্ষ্য করবেন যে জাগুয়ারদের কিন্তু রেগুলার খাবার দেওয়া হয় না। তার কারণ রেগুলার খাবার পেলে কিন্তু এরা কম খেতে শুরু করে, তাই শুক্রবার এদের ফাস্টিং ডে। এটা কিন্তু হচ্ছে একটি কোষ মিনার। কোষ মিনারের কাজ হচ্ছে কিন্তু দূরত্ব মাপার বা দূরত্ব বোঝানোর। আজকের দিনে মাইলস্টোনের যা কাজ, মধ্যযুগে কোষ মিনারেরও কাজ ছিল একই। এই কোষ মিনার তৈরির ব্যবস্থা কিন্তু করেন আফগান শাসক শের শাহ সুরি। কোষ কথাটা কিন্তু একটা সংস্কৃত শব্দ। এক কোষ মানে কিন্তু 3.2 কিলোমিটার। ঢোল সম্ভবত শিয়ালের কোনো এক প্রজাতি। ছবিটা আমরা গুগল থেকে পেয়েছি, কিন্তু এখানে আমরা ঢোলকে শত খুঁজেও পাইনি। তার বদলে পেয়েছি এই বেড়ালটাকে। সে বেচারা নিচে নেমে আর ওপরে উঠতে পারছিল না। এবার একটু খেয়াল করে দেখো, হাতিটা কিন্তু খড়কুটো নিয়ে খেলছে। প্রথমে আমাদের এটাই মনে হয়েছিল, কিন্তু পরক্ষণেই দেখি ওই খড়কুটো জাতীয় জিনিসটাকেও বারবার পাশের যে দেওয়াল সেটাতেও বাড়ি মারছে। তারপরে আমরা বুঝতে পারলাম সেই জিনিসটাকে একটু দলা পাকিয়ে ও ওটাকে আর একটু ছোট করে মুখে ঢোকানোর চেষ্টা করছে। নামখানা সার্থক, জলহস্তি। দুনিয়ার রসাতলে যাক, তাতে এদের বিন্দুমাত্র পরোয়া নেই। এদের চাই শুধু রিল্যাক্সেশন। বনের রাজা তো, তাই তিনি তার মেজাজেই আছেন। এনারা যেই বুঝলেন যে লোকজন এদেরকে দেখে ফেলেছেন ল্যাদ খেতে, এনারা হয়ে উঠলেন কিন্তু ইমেজ কনসিয়াস। আর তারপরেই শুরু করলেন পুরো এনক্লোজার ধরে টহল দেওয়া।
ছোটবেলার স্মৃতিগুলো কিন্তু বেশ অনেকটা তাজা হয়ে গেল, অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। তবে একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, ওনারা যে খাবার অ্যালাউ করছে না, এটার জন্য কিন্তু ভেতরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটা দেখে বেশ ভালো লাগলো। যাই হোক, সবটা ঘুরেছি, সবটা দেখেছি, খুব খুব ভালো লেগেছে। আর একটু টায়ার্ড হয়ে গেছে। হেঁটে হেঁটে না আজকে চিড়িয়াখানা মানেই হচ্ছে হেঁটে ঘোরার জায়গা। আজকে আসলে ব্যাপারটা হয়ে গেছে, আজকে সকালে আমি অনেকক্ষণ এক্সারসাইজ করেছি, তারপরে এতটা হাঁটা হয়ে যাবে ভেবে না। সবটা ভালোভাবে ঘুরেছি, দেখেছি। হ্যাঁ, আর চলো, এই তো শেষ হয়ে গেল আজকের দিনটা, এবার বাড়ি যাচ্ছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।